পলিটেকনিক শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বাস্তবায়নে কাজ শুরু। দাবি কারিগরি শিক্ষা অধিদপ্তরের কারিকুলাম যুগোপযোগী করার পরামর্শ। আমরা তাদের বলে দিচ্ছি যে অযৌক্তিক দাবি না, তোমাদের সকল যৌক্তিক দাবির সাথে আমরা একমত এবং সেই যৌক্তিক দাবিগুলো আমরা ফুলফিল করব। ডলারের দাম খোলা বাজারে ছাড়লে কারসাজির শঙ্কা ব্যাংকারদের, নজরদারি রেখে আইএমএফের শর্ত মানার পক্ষে অর্থনীতিবিদরা। এটা কিন্তু শুধু অর্থের দিক থেকে না, এটা পুরো সরকারের রিফর্মে, সরকারের কমিটমেন্টের নিয়েও একটা ভুল বার্তা বাজারে যাবে। ইউরোপের নিরাপদ দেশের তালিকায় নাম উঠলে বিপাকে পড়বেন বাংলাদেশি আশ্রয় প্রার্থীরা। ফিরতে হতে পারে অস্থায়ী বসবাসকারীদের। এবং জম্মু কাশ্মীরের পেহেলগামে অস্ত্রধারীদের হামলায় পর্যটক সহ নিহত ২৬। দ্রুত বিচারের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী মোদির। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জোরের সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইর আছি এবং আমি উজ্জ্বল হাফিজ। দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার নানা অনিয়ম অসঙ্গতি রোধে সম্প্রতি ৬ দফা দাবিতে সরব হয়েছে দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তবে তাদের কিছু দাবিকে অযৌক্তিক বললেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। যদিও শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানান তিনি। এদিকে কারিগরির কারিকুলাম যুগোপযোগী করার পরামর্শ শিক্ষাবিদদের। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। উন্নত বিশ্বে যেখানে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করে, সেখানে বাংলাদেশের সঠিক নজরদারির অভাবে কারিগরি শিক্ষা নিয়ে রয়েছে অবহেলার অভিযোগ। শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও অবকাঠামোর অভাব, পর্যাপ্ত ল্যাব ও আধুনিক যন্ত্রপাতির অনুপস্থিতি তো আছেই। এসব প্রতিষ্ঠান চলে প্রয়োজনের তুলনায় মাত্র 18% শিক্ষক দিয়ে। এছাড়া কারিগরি শিক্ষায় যেখানে 10 থেকে 12 শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক থাকা দরকার, সেখানে 70 থেকে 75 শিক্ষার্থীর বিপরীতে আছে একজন। দেশের সরকারি বেসরকারি 600 পলিটেকনিক ইনস্টিটিউটের 5 লাখ শিক্ষার্থীর জন্য কেবল একটি বিশ্ববিদ্যালয়। সে বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা মাত্র 700। এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চাকরিতে বেতনও সামান্য কারিগরির শিক্ষার্থীদের। আমি হাতে কলমে শিক্ষায় শিক্ষিত হতে এসেছি। একটা টিচার যদি থাকে তার পিছনে আমার 1:12 রেশিও থাকার কথা। মানদণ্ডের দিকে যদি তাকাই তাহলে আপনারা বুঝবেন যে ল্যাবগুলো, ওয়ার্কশপগুলো আছে আধুনিকায়ন করা হচ্ছে না। সমস্যা সমাধানে গত বছরের সেপ্টেম্বরে 6 দফা দাবিতে আন্দোলন শুরু করে পলিটেকনিকের শিক্ষার্থীরা। যেখানে আছে ল্যাব সহকারী শিক্ষক পদে পদায়ন না করা, টেক নন টেক জটিলতা নিরসন, ইংরেজি মাধ্যম সহ 4 বছর মেয়াদী মানসম্মত কারিকুলাম চালু, স্বতন্ত্র কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন, পলিটেকনিকের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মতো দাবিগুলো। আমরা চাচ্ছি একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় আমাদের জন্য গঠন করা হোক। যদি আমাদের এই যৌক্তিক দাবি আপনারা মেনে না নেন, তাহলে আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাব। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, শিক্ষার্থীদের কিছু দাবি অযৌক্তিক, তবে বিবেচনায় নেয়ার মতো দাবিগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। তাদের একটা দাবি আছে কার ইনস্ট্রাক্টরদেরকে পদচ্যুত করা। তো এটা তো আসলে কারো মানে দাবিটা যৌক্তিক নয়। এই জন্য আমরা তাদের বলে দিচ্ছি যে অযৌক্তিক দাবি না, তোমাদের সকল যৌক্তিক দাবির সাথে আমরা একমত এবং সেই যৌক্তিক দাবিগুলো আমরা ফুলফিল করব। এদিকে শিক্ষাবিদরা বলছেন, নানাভাবে ব্যাহত হচ্ছে দেশের কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য। তাই এই শিক্ষাকে আরও যুগোপযোগী করার পরামর্শ এই শিক্ষাবিদের। বললেন, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের চাহিদার সাথে কারিগরির কারিকুলামের সংযোগ স্থাপন করতে হবে। তাদেরকে আমরা যখন কর্মজগতের জন্য তৈরি করি, সেই কর্মজগতের সাথে বা ইন্ডাস্ট্রির সাথে তাদের যে সংযোগ, ইন্ডাস্ট্রিতে তারা ইন্টার্নশিপ করবে, ইন্টার্নশিপ করে ওটা শিখবে, শিখে না সেখানে কন্ট্রিবিউট করবে, সেই ধরনের সুযোগ্যতা আমাদের এখানে তৈরি করা হয়নি। ফলে আমরা যে ধরনের শিক্ষার্থী এবং এই শিক্ষার্থীরা যখন আবার কর্মজগতে যাচ্ছে, তাদের এই যে প্র্যাকটিক্যালের যে গ্যাপটা রয়ে যাচ্ছে, তাত্ত্বিকভাবে তারা যতটুকু না জানে, তত্ত্বীয়ভাবে যতটুকু জানে, কিন্তু তারা হাতে কলমে কাজ করবার ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। এই জায়গাটা আমি মনে করি যে আমাদের এখন হাত দেওয়ার সময় এসেছে। অন্তর্বর্তী সরকার সম্প্রতি 3100 শিক্ষক নিয়োগ দিয়েছে উল্লেখ করে মহাপরিচালক আরও জানান, শূন্য পদে নতুন করে আরও নিয়োগ দিয়ে শিক্ষক সংকট দূর করা হবে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।
আজ সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের আহ্বান জানিয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি জানানো সাধারণ শিক্ষার্থীরা। গত রাতে কুয়েট বাঁচাতে শাহবাগ ব্লকেট থেকে এই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। কুয়েট শিক্ষার্থীদের সাথে মিল রেখে সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতীকী অনশন পালনের আহ্বানও জানান শিক্ষার্থীরা। আর কেন্দ্রীয় কমিটির কার্যক্রম হিসেবে বুধবার বিকেল ৩টায় রাজুর পাদদেশে বিক্ষোভ মিছিল করবেন তারা। এর আগে মঙ্গলবার রাত 10টার দিকে টিএসসি থেকে মিছিল নিয়ে এসে শাহবাগ অবরোধ করেন তারা। এ সময় কুয়েটের উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে স্লোগান দেন তারা। এরপর কর্মসূচি ঘোষণা করে মঙ্গলবার রাত 12টায় শাহবাগ সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। গেল 18 ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলার পর অচল অবস্থা বিরাজ করছে ক্যাম্পাস জুড়ে। ভিসি অপসারণের দাবি করেন একদল শিক্ষার্থী। নির্লজ্জ যে ভিসি কুয়েটের, তার কাছে শিক্ষার্থীদের জীবনে থেকে মানে তার চেয়ারের মূল্য বেশি। সে এখনো পদত্যাগ করেনি এবং বর্তমান যে সরকার, ইন্টারিম সরকার, তারাও কোনো ব্যবস্থা নেয়নি এবং তাদের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি, যার কারণে আমরা আজকে শাহবাগ বর্গের কর্মসূচি করেছি। আমাদের ভাইরা অনেকে জ্ঞান হারানো অবস্থায়, অনেকে হসপিটালে, কিন্তু এখনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে কোনো অবস্থায় নেওয়া হয়নি। কুয়েট প্রশাসন নির্লজ্জভাবে যারা আন্দোলন করলো, যারা ছাত্র রাজনীতির বিরুদ্ধে আন্দোলন করলো, যারা ক্যাম্পাসকে নিরাপদ রাখার চেষ্টা করলো, উল্টো তাদের বিরুদ্ধেই মামলা দিল, তাদেরকেই বহিষ্কার করলো। আইএমএফের শর্ত মেনে ডলারের দাম খোলা বাজারে ছেড়ে দিলে কারসাজি শুরু হতে পারে। ডলারের দাম বেড়ে যাওয়া সহ এমন শঙ্কা ব্যাংকারদের, তাই কিছুটা দ্বিধায় বাংলাদেশ ব্যাংকও। তবে শর্ত না মানলে ঋণের কিস্তি পাওয়া নিয়ে দেখা দিতে পারে অনিশ্চয়তা। তাই নজরদারি ঠিক রেখে আইএমএফের শর্ত মানার পক্ষে অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন আতাউন নিয়ন। 42 বিলিয়ন ডলারের রিজার্ভ 15 বছরে পাচার আর আত্মসাতে তলানিতে নামিয়ে আনে বিগত সরকার। ফলে আমদানি ও ঋণের দায়ের চাপে দ্বারস্থ হতে হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে। নানা শর্ত দিয়ে 4.7 বিলিয়ন ডলার দিতে রাজি হয় সংস্থাটি। প্রথম 3 কিস্তিতে 2-1টি শর্ত পূরণ না করেই মেলে 231 কোটি ডলার। তবে চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ে শর্ত পূরণে বেঁকে বসে আইএমএফ। হাসিনা সরকারের পতনের পর রিজার্ভ ও ডলারের বাজার ঘুরে দাঁড়ালেও রাজস্ব আদায় বৃদ্ধি ও বেশ কিছু নীতি বাস্তবায়নের শর্ত পূরণে পিছিয়ে আছে বাংলাদেশ। আইএমএফ 2 কিস্তি ছাড়ের আগে যে সফর করেছে, সেখানে ডলারের দাম খোলা বাজারে ছেড়ে দেয়া, নীতি সুদ হার কমানো, আর্থিক খাতের সংস্কার ও খেলাপি ঋণ কমানো এবং রাজস্ব আদায় বৃদ্ধিতে জোর দিয়েছে। সেক্ষেত্রে মূল্যস্ফীতি কমলে নীতি সুদ হার কমানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর আর্থিক খাতের সংস্কার ও রাজস্ব খাত নিয়ে সমঝোতায় রয়েছে দুই পক্ষ। তবে বড় সমস্যা দেখা দিয়েছে ডলারের দাম খোলা বাজারে ছাড়া নিয়ে। এ শর্ত এখনই মানছে না কেন্দ্রীয় ব্যাংক, যার ফলে ঋণের কিস্তি পাওয়া নিয়ে নতুন শঙ্কা রয়েছে। ডলারের বাজার নিয়ন্ত্রণে কিছুটা বাজার ভিত্তিক করে নতুন পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। কারসাজি বন্ধে এটি বাজার ভিত্তিকই হবে, কিন্তু লাগাম থাকবে তাদের হাতে। তবে পুরোপুরি বাজারে ছাড়তে কেন্দ্রীয় ব্যাংক দ্বিধায় রয়েছে। আইএমএফের এবারের সফরে যে 4টি বিষয়ে জোর দেওয়া হয়েছে, তার একাধিক ক্ষেত্রে দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। তবে 2-1টি বিষয়ে সমঝোতা না হওয়ায় ঋণের কিস্তি পাওয়া অনিশ্চিত বলে মনে করছেন অনেকে। তবে সময় অনুযায়ী ঋণের কিস্তি পাওয়া যাবে বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক। আর কোনো কারণে যদি কিস্তি না পাওয়া যায়, তবে এর নেতিবাচক প্রভাব বেশ কিছু খাতে পড়ার আশঙ্কা রয়েছে। ব্যাংকাররা বলছেন আইএমএফের শর্ত মেনে ডলারের দাম ছেড়ে দেওয়া ঠিক হবে না, এতে বড় ধরনের কারসাজি হতে পারে। আর বাংলাদেশ ব্যাংক বলছে রিজার্ভ সহ অন্যান্য লক্ষ্য পূরণ হলেও ডলার আর রাজস্ব আদায়ের শর্ত এখনো বাকি আছে। তবে তা পূরণে কিছুটা সময় লাগবে, কিন্তু এতে ঋণ পাওয়াকে অনিশ্চিত বলা যাবে না। যেহেতু গভর্নর স্যার বলেছেন যে আমরা আমাদের রিজার্ভটাকে সন্তোষজনক পর্যায়ে নিতে পেরেছি, তবে আমি ব্যক্তিগতভাবে এখনো সম্পূর্ণ সন্তুষ্ট না। আমি আরেকটু স্থিতিশীল করার পরেই আমরা মার্কেট সম্পূর্ণ বাজারমুখী করে ফেলবো এক্সচেঞ্জে। এই জন্য আর কিছুদিন সবাই চাচ্ছে। তবে এক্সচেঞ্জ রেট মার্কেট রেট অনুযায়ী হবে, এই কনসেপ্টের সাথে গভর্নর এবং বাংলাদেশ ব্যাংক একমত। এদিকে নজরদারি ঠিক রেখে ডলারের বাজার ছেড়ে দিতে আইএমএফের সাথে একমত জানিয়েছেন অর্থনীতিবিদরা। তবে ঋণ পাওয়া না গেলে বেশ কিছু নেতিবাচক প্রভাব পড়ার কথা জানায় তারা। তবে আমার মনে হয় আইএমএফের ক্ষেত্রে এক্সচেঞ্জ রেটের চেয়ে গিট্টুটা বোধহয় বেশি অন্য জায়গায়, বিশেষ করে রেভিনিউতে। এবং সেখানে আইএমএফের অবস্থানটা একটু
খুব বেশি রিজিড মনে হচ্ছে। শেষের দিকে এসে একটা কর্মসূচি যদি আটকে যায়, এটা কিন্তু শুধু অর্থের দিক থেকে না, এটা পুরো সরকারের রিফর্মে, সরকারের কমিটমেন্টের নিয়েও একটা ভুল বার্তা বাজারে যাবে এবং সেটার একটা ইম্প্যাক্ট আমাদের রেটিং এজেন্সির যে মূল্যায়ন হয় এবং ফাইন্যান্সিয়াল মার্কেটে, বিশেষ করে ট্রেড ফাইন্যান্সিংয়ে আমরা করেসপন্ডেন্ট ব্যাংকদের সাথে যে ব্যবসাগুলি করি সেখানে যে খরচটা দিতে হয়, ফিজ আর সুদের হার, এগুলির উপর কিন্তু একটা প্রভাব পড়ে। আগামী জুনের মধ্যে জ্বালানি ও বৈদেশিক ঋণ পরিশোধে $1.5 বিলিয়ন বেশি প্রয়োজন রয়েছে। তবে IMF এর ঋণ এর মধ্যে না পেলেও তা শোধ করতে সমস্যা হবে না বলে আশা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। আতাউর নিয়ন, এখন, ঢাকা। বাংলাদেশে এলএনজি সরবরাহের সমঝোতা আবারও নবায়ন করতে রাজি হয়েছে কাতার। পাশাপাশি বাংলাদেশের প্রস্তাবিত স্থলভিত্তিক এলএনজি টার্মিনালের জন্য প্রযুক্তি সহায়তা দেবে দেশটি। কাতারের দোহায় আর্থনা সম্মেলনের সাইডলাইনে মঙ্গলবার বিকেলে কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবিরের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে এসব প্রতিশ্রুতি দেন কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী। বলেন, বাংলাদেশকে যতটা সম্ভব সমর্থন করতে চায় কাতার। 2017 সালের সেপ্টেম্বরে কাতার গ্যাসের সাথে 15 বছরের জন্য 1.5 থেকে 2.5 মেট্রিক টন পেট্রোলিয়াম গ্যাস আমদানির জন্য চুক্তি স্বাক্ষর করে কাতার এবং বাংলাদেশ। এই চুক্তির আওতায় বার্ষিক 40টি কার্গো আমদানি হচ্ছে। তবে এলএনজি এসপিএ সম্পর্কিত একটি সমঝোতার মেয়াদ জানুয়ারিতেই শেষ হয়ে যায়। পরে কাতার কর্তৃপক্ষ নতুন করে নবায়নের প্রতিশ্রুতি দেয়। বৈঠকে কাতারের প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ইউরিয়া সার সরবরাহ বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে। পেঁয়াজ উত্তোলনের কর্মযজ্ঞ চলছে চাঁপাইনবাবগঞ্জে, কিন্তু বাজারে প্রত্যাশিত চাহিদা ও দাম না থাকায় উৎপাদিত পেঁয়াজ নিয়ে লোকসানের শঙ্কায় রয়েছেন চাষিরা। ফলন ভালো হলেও বর্তমান বাজার দরে উৎপাদন খরচ ওঠাতেই হিমশিম খেতে হচ্ছে বলে দাবি তাদের। তবে লোকসান এড়াতে এখন পেঁয়াজ সংরক্ষণ করে পরে তা বিক্রির পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। চাঁপাইনবাবগঞ্জ থেকে সোহান মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জে চলতি বছর পেঁয়াজের ভালো ফলন হয়েছে। মাঠ থেকে পেঁয়াজ উত্তোলনে এখন বেড়েছে চাষিদের ব্যস্ততা। এবার গত বছরের তুলনায় 1000 হেক্টর বেশি জমিতে হয়েছে ফলন। তবে পেঁয়াজ চাষে উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে চাষিদের। চাষিরা বলছেন, আগের তুলনায় সার কীটনাশকের খরচ বাড়ায় বেড়েছে পরিচর্যা ব্যয়। সব মিলিয়ে 1 বিঘা জমিতে পেঁয়াজের আবাদে খরচ হয়েছে লাখ টাকা পর্যন্ত। অথচ বর্তমান বাজারে 2000 টাকা মন দরে পেঁয়াজ বিক্রি করে পাচ্ছেন 70 থেকে 75 হাজার টাকা। এতে বিঘা প্রতি 25 থেকে 30 হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে বলে দাবি তাদের। পেঁয়াজের খরচ প্রচুর, বিষের, সারের, বিচ্ছির, পাঠের সব কিছুর দাম বেশি। এ দাম পেঁয়াজ বেচে আমাদের ঘাটতে চলে আসবে। যদি 2500 টাকা করে বিক্রি করতে পারি তাহলে পরে পুঁজিটা উঠে আসবে। 1 বিঘাতে খরচ হয়েছে 80-90 হাজার টাকা। আপনার বেচে কিনে ধরেন 77 হাজার টাকা দাম লাগবে না। বাহির দেশ থেকে পেঁয়াজ আসে আমদানি, আমরা কৃষকেরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছি। এদিকে কৃষি বিভাগ বলছে, এখনই পেঁয়াজ বিক্রি না করে সংরক্ষণ করার পর তা বিক্রি করলে চাষিদের লাভবান হওয়ার সম্ভাবনা বাড়বে। ঘরোয়াভাবে কিভাবে পেঁয়াজ সংরক্ষণ করা যায় সেই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে আমাদের এই ধরনের কর্মসূচি চালু হয়েছে এবং আমরা খুব শীঘ্রই যাতে পেঁয়াজ সংরক্ষণ করতে পারে, যাতে অফ সিজনে পেঁয়াজের সরবরাহটা ঠিক থাকে। আর এই সময় পেঁয়াজটা সংরক্ষণ করলে বাজারে সরবরাহটা কম থাকবে, তাহলে কৃষকরা মোটামুটি বাজার দর ভালো পাবে। চলতি বছর চাঁপাইনবাবগঞ্জে 4850 হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। এখন চাঁপাইনবাবগঞ্জ। সপ্তাহ ব্যবধানে চাঁদপুরে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দর। সবচেয়ে বেশি বেড়েছে বরবটি ও করলার দাম। কাঁচা বাজারের আরও খবর জানাতে শহরের পালবাজার থেকে যুক্ত হয়েছেন তালহা জুবায়ের। তালহা, প্রকারভেদে সবজির দাম কত টাকা পর্যন্ত বেড়েছে? দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? আমি আছি শহরের পালবাজারে। আসলে মূলত যারা ভ্রাম্যমাণ হকার রয়েছে কিংবা পাড়া মহল্লাতে যারা খুচরা বিক্রেতাদের কাছে শাকসবজি বিক্রি করে থাকে, তারা মূলত সকাল সকালে কিন্তু এই পাইকারি আড়ত থেকে এসে তাদের শাকসবজি সংগ্রহ করে থাকেন। মূলত এখানে যারা
ক্রেতা রয়েছেন তারাও কিন্তু বিক্রেতাই, তারা হচ্ছে যে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে থাকে। আর যা এসে দেখতে পেয়েছি আসলে বাজারে কিন্তু শাকসবজির সরবরাহ কিছুটা কম, বিশেষ করে শীতকালীন যে শাকসবজি এতদিন বাজারে বেশ ছিল তা কিন্তু ক্রমশই কমে আসছে। এর প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে বাজারে। শাকসবজির দাম কিন্তু গেল সপ্তাহের তুলনায় 10 থেকে শুরু করে 30 টাকা পর্যন্ত কিন্তু বেড়েছে। যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে চাঁদপুরের বিস্তীর্ণ যে চরাঞ্চল রয়েছে সেখানে কিন্তু আসলে যে শাকসবজি উৎপাদন হচ্ছে মূলত এখন গ্রীষ্মকালীন শাকসবজির কিন্তু কিছুটা সরবরাহ কিন্তু কম রয়েছে। তাছাড়া চাঁদপুরের পাশাপাশি ঢাকা এবং কুমিল্লার জিনসার বাজার থেকে কিন্তু এখানে আসে। আসলে আমি যদি আপনাকে জানাই যে সেক্ষেত্রে কিন্তু আজকের বাজারে কাঁচামরিচ এবং পটল কিন্তু 10 টাকা বৃদ্ধি পেয়ে কিন্তু 50 টাকার দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। কাঁচা বাজার কিন্তু 40 টাকা দরে বিক্রি করা হচ্ছে। তাছাড়া কই এবং করলা 15 থেকে 20 টাকা বেড়ে কিন্তু বিক্রি করা হচ্ছে 45 টাকা দরে। তাছাড়া রয়েছে ঢেঁড়স 35 টাকার ঢেঁড়স কিন্তু এখন বিক্রি করা হচ্ছে 45 টাকায়। তবে নতুন কাঁকরোল কিন্তু বাজারে নতুন এসে তারা বলছেন যে এই কাঁকরোলের কেজি কিন্তু এখন 110 থেকে 115 টাকা দরে বিক্রি করা হচ্ছে। তবে কমের মধ্যে রয়েছে মিষ্টিকুমড়ো কিন্তু গেল সপ্তাহে 2 টাকা কেজিতে কমে বিক্রি করা হচ্ছে 15 টাকা দরে। তবে তাছাড়া টমেটো রয়েছে, শীতকালীন যে সবজি টমেটো কিন্তু দাম বেড়েছে 10 থেকে 5 থেকে 10 টাকা দিয়ে বেড়ে কিন্তু তারা বলছেন যে সরবরাহ যদি সামনে বৃদ্ধি পাবে অ্যাভেলেবেল বাজারে বলে তারা বলছেন। তবে কিছু জানি রাখি এই যে পাইকারি বাজার এখান থেকে যারা খুচরা ক্রেতারা কিন্তু ভোক্তাদের কাছে 20 থেকে 30 টাকা পর্যন্ত কিন্তু বেশি দামে বিক্রি করে থাকে এই পাইকারি বাজারের চাইলে। তো সবকিছু মিলে রাখি এই ছিল আমাদের কাছে সবকিছু। চাঁদপুরের সবজি বাজার থেকে যুক্ত ছিলেন তালহা জুবাইর। জীবনের ঝুঁকি নিয়ে নদী ও সমুদ্রের উত্তাল মোহনায় পুরুষের পাশাপাশি মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে পটুয়াখালীর অনেক নারী। কিন্তু জেলে স্বীকৃতির পাশাপাশি পুরুষরা সরকারি নানা সুবিধা পেলেও বরাবরই বঞ্চিত হয়ে আসছেন নারীরা। তবে শিগগিরই বৈষম্য দূর করে মান্তা সম্প্রদায়ের নারীদের জেলে সুবিধার আওতায় আনা হবে বলে জানান স্থানীয় মৎস্য কর্মকর্তারা। জসিম পারভেজের প্রতিবেদন। জন্ম থেকে মৃত্যু সবকিছুই যাদের নৌকায়, ডাঙায় ঠিকানাহীন এই সম্প্রদায় সবার কাছে মান্তা নামে পরিচিত। পটুয়াখালীর সাগর উপকূলের বিভিন্ন নদ নদীতে মাছ ধরাই যাদের একমাত্র পেশা। যাযাবর এই সম্প্রদায়ের শিশুরাও মা বাবার সঙ্গে মাছ ধরার কাজ করে। কিন্তু ঝুঁকি নিয়ে পুরুষের পাশাপাশি নদী ও সমুদ্রের উত্তাল মোহনায় মাছ শিকার করলেও এখনও জেলে স্বীকৃতি পাননি মান্তা নারীরা। তাই বিভিন্ন সময়ে পুরুষরা সরকারি প্রণোদনা সহ নানা সুবিধা পেলেও বঞ্চিত হন নারীরা। আমি তোমার পড়ছি আর চাকরি মেকি হালাই আর যা হালাই ডাল টানতে পাই, পানি আসতে পাই, আবার বইটা বাইতে পাই। ছোট বাচ্চা ফান লইয়া মাছ না ধরি হইয়া বেশি কিনিয়া খাই। আমি এই 12-13 বছর হইতে আমার একটা বাচ্চা লইয়া আমি জালিয়া গিরি করি। এই 50 বছর হইতে মহিলারা কাট পাইনি। চাই সরকার নদীর কিনারে একটা ঘর দিয়ে দেখো আমাকে হোমদিন জাল টাল বাইয়ে জানি নদীর জানি ঘরে জানি একটু ঘুমাইতে পারি। এমন অবস্থায় মাছ শিকারে নিষেধাজ্ঞার সময় পরিবার নিয়ে মানবেতর দিন কাটান নারী কেন্দ্রিক অতি দরিদ্র জেলে পরিবারগুলো। মেয়ে ছেলে নদীতে কষ্ট করি আমরা, আমাকে একটা স্থান দিলে আমরা পরিবেশকে চলতাম, বেটা লইয়া নদী যাইতাম, মেয়ে ছেলে বুড়াগারে আমরা তর উড়িয়ে দিতাম। সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যায় না, আর যদি সরকারি সাহায্য সহযোগিতা তাদের জন্য কিছু করা হইতো তাহলে তারা খুব ভালো থাকতো। মৎস্য অধিদপ্তরের হিসেবে জেলায় 386 নারী জেলে সহায়তা পান। সহায়তা পাওয়ার অপেক্ষায় আছেন আরও 560 জন। আর মান্তা সম্প্রদায়ের নারীদের জেলে হিসেবে স্বীকৃতি ও সহায়তা দিতে নানা উদ্যোগের কথা জানান মৎস্য কর্মকর্তারা। নাগরিক হিসাবে মৎস্য অধিদপ্তর তাদেরকে সমানভাবে সম্মান জানাবে, সমানভাবে সহযোগিতা করবে এবং তাদের আর্থিক এবং সামাজিক উন্নয়নের জন্য আমরা মৎস্য অধিদপ্তর সর্বান্তকরণে তাদের সাথে কাজ করে যাব। নারী মৎস্যজীবী মানুষ বোঝে না, কিন্তু এরা তো সম্প্রদায়গতভাবে এরা এই পেশায় জড়িত। তাদেরকে আমরা আসলে এখন তালিকাভুক্ত করতে চাই এবং তাদের জন্য বিশেষ কর্মসূচি নিতে চাই।
পটুয়াখালীর গলাচিপা, রাঙ্গাবালী, চরমন্তাজ উপজেলার বিভিন্ন নদ-নদীতে মাছ শিকার করেন মান্তা সম্প্রদায়ের হাজারো নারী। জন্মসূত্রে বাংলাদেশি এই নারীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নিশ্চিত জীবন ধারণে সরকারিভাবে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। এখন পটুয়াখালী। উত্তরের জেলা পঞ্চগড়ের স্বাস্থ্য খাতের সংকট যেন কাটছেই না। হস্তান্তরের ৯ মাস পেরিয়ে গেলেও প্রয়োজনীয় জনবল ও জিনিসপত্রের অভাবে সেবা চালু হয়নি ২৫০ শয্যার নতুন বহুতল ভবনের। শূন্য ভবনে জমেছে ধুলোবালি। এদিকে ১০০ শয্যার হাসপাতালটিতে মাত্র ১৬ জন চিকিৎসককে সামলাতে হচ্ছে ৩ গুণ বেশি রোগী। লুৎফুর রহমানের তথ্য ছবিতে থাকছে প্রতিবেদন। মানুষের বেঁচে থাকার জন্য যে ৫টি মৌলিক উপাদান, তার মধ্যে চিকিৎসা অন্যতম হলেও সেই চাহিদা পূরণে বিভিন্ন সময় মানববন্ধন আর অনশন করতে হয় সীমান্ত জেলা পঞ্চগড়ের মানুষকে। বছরের পর বছর চিকিৎসকের দাবিতে আন্দোলন করে আসলেও তার সুফল এখনো মেলেনি। ১০০ শয্যার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিত্র এটি। নাজুক অবস্থায় চলছে চিকিৎসা সেবা। ৩৭ জন চিকিৎসকের পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১৬ জন। সিনিয়র কনসালটেন্ট ৬০টি পদের বিপরীতে ২ জন ও জুনিয়র কনসালটেন্ট ১১টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৪ জন। অন্যদিকে হাসপাতালের ভেতরে শয্যার ৩ গুণ রোগী ভর্তি থাকায় কখনো মেঝেতে, কখনো এক বেডে চিকিৎসা নিতে হয় ২ জন রোগীকে। কোনো সিটে দেখা যাচ্ছে যে একটা সিটে ২ জন ৩ জন বসে ওখানে স্যালাইন দিচ্ছে। অনেক রোগীর জন্য সিট নাই বারান্দায় এবং বেডে এভাবে শুয়ে থাকে। হসপিটালের ভিতর বা বেডে রাখা তো দূরের কথা, মেঝেতেও জায়গা নাই পেয়ে বারান্দায় খুব কষ্টে আছি। এখান থেকে রংপুর যাইতে অনেক খরচ, গরিব মানুষ আমরা বাইরে যাইতে পারি না। এখান থেকে আমার ব্যর্থ হয় আবার বাড়ি ঘুরে যাইতে। রোগীর চাপ বৈরভাগে অনেক বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন আমরা এখানে ১০০০ থেকে ১২০০ জন রোগীর সেবা প্রদান করছি। শীত থেকে গরম আবির্ভাব হওয়ার কারণে প্রচুর ডায়রিয়া রোগীর সংখ্যা হঠাৎ করে বেড়ে গেছে। জেলার সবচেয়ে বড় হাসপাতালে যখন এমন অবস্থা, তখন হস্তান্তরে ৯ মাস পেরিয়ে গেলেও চিকিৎসা সেবা চালু করা হয়নি ২৫০ শয্যার নতুন বহুতল ভবনে। প্রয়োজনীয় জনবল ও জিনিসপত্রের অভাবে নতুন ভবনে সেবা স্থানান্তর করা যাচ্ছে না বলে দাবি স্বাস্থ্য বিভাগের। এভাবেই যুগ যুগ ধরে চিকিৎসক ও সেবা বঞ্চিত হয়ে আসছে প্রান্তিক জেলার মানুষ। জরুরি রোগী নিয়ে আসলেও ছুটতে হয় রংপুর, দিনাজপুর কিংবা ঢাকায়, যাতে বাড়ে খরচ, এমনকি অনেক সময় পথেই মৃত্যু হয় রোগীর। ২৫০ শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে, সেটা কি কারণে দীর্ঘদিন প্রায় ১ বছরের অধিক সময় হয়ে গেছে সেটা চালু হচ্ছে না। অপরদিকে জনবল সংকট। ২৫০ শয্যার যে নতুন হসপিটাল, এই হসপিটালে কোটি টাকার একটা হসপিটাল ভবনটা পড়ে আছে। বড় একটা হসপিটাল, এখানে এখন রোগী দেখতেছে একজন ফার্মাসিস্ট। একজন ফার্মাসিস্ট তো আর আসলে ডাক্তার না, সে যদি রোগী দেখে তাহলে রোগীর চিকিৎসা কতটুকু মানের ব্যাপার আছে। ডাক্তার স্বল্পতার জন্য আমাদেরকে আউটডোরে বসে রোগী দেখতে হচ্ছে। পার ডে প্রায় ৩৫০ বা ৪০০ মতো পেশেন্ট আমাদের দেখতে হয়, যেটা অনেক পেইনফুল। সিভিল সার্জন বলছে ২৫০ শয্যার হাসপাতাল চালু করতে জনবল ও প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুত সময়ে চিকিৎসা সেবা চালুর আশ্বাস তার। পুরো ২৫০ বেডের যে হাসপাতাল চালু করানোর জন্য যে আমাদের যে জনবল দরকার, এই জনবলটা আসলে আমরা এখনো পাই নাই। আমরা জনবলের জন্য যে চাহিদা, এটা আমরা আমাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা একদম সরাসরি যে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তরে আমাদের জন্য কর্তৃপক্ষকে আমরা জমা দিয়েছি। জনবলটা আমরা যদি পেয়ে যাই, ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি হয়তো বা নতুন বিল্ডিংটা আছে এটা আমরা শুরু করতে পারবো। ১০০ শয্যার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের কাজ শুরু হয় ২০১৮ সালে। কাজ শেষে ২০২৪ সালের জুনে হস্তান্তর করা হয় নতুন হাসপাতালটি। হস্তান্তরে প্রায় ৯ মাস পেরিয়ে গেলেও প্রয়োজনীয় জনবল সংকট আর যন্ত্রাংশের অভাবে এভাবেই পড়ে রয়েছে চকচকে বহুতল এই ভবন। সীমান্ত এলাকার আশা ভরসার এই হাসপাতাল নিজেই যেন আজ বড় ব্যাধিতে আক্রান্ত। পিছিয়ে পড়া এই জনপদের মানুষের স্বাস্থ্য খাতের বৈষম্য দূর করতে সরকার কার্যকরী উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর অস্ত্রধারীদের হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। এক্স বার্তায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে এই হামলাকে আকস্মিক বলে দাবি করছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী। শোক জানিয়েছেন ভারত সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। আবারও ভয়ঙ্কর হয়ে উঠেছে ভূস্বর্গ।
ভারতের জম্মু কাশ্মীরে পর্যটকদের লক্ষ্য করে অস্ত্রধারীদের হামলায় আতঙ্কে পড়ে গেছেন স্থানীয়রাও। আর বেড়াতে এসে এমন আকস্মিক দুর্ঘটনার ধাক্কা সামলাতে পারছেন না বেঁচে যাওয়া পর্যটকরা। लोगों ने आवाज दी है कि फायरिंग हो रही है और चलते जाइए। बस ऐसे दौड़ा, आगे आगे दौड़ते जा रहे थे हम लोग और पीछे से लोग आ रहे थे, हमको धक्के दे रहे थे। नहीं, मैंने गोलियां चलाते हुए नहीं देखा क्योंकि हम 20 फीट दूर थे, 20 फीट पीछे गोलियां चल रही थी, तो हमने पीछे मुड़ के भी नहीं देखा क्योंकि लोग एक दूसरे को कुचल रहे थे। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, জম্মু কাশ্মীরে বেড়াতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ পেহেলগামের বৈশরণ উপত্যকার কাছে এই হামলা হয়। হামলাটি পূর্ব পরিকল্পিত ছিল বলে দাবি করছে বেশ কয়েকটি সূত্র। পেহেলগামের বিশেষ ওই এলাকাটিতে যানবাহন চলাচলের সুযোগ না থাকায় হেলিকপ্টারের সহায়তায় আহতদের উদ্ধার করে ভারতীয় সেনাবাহিনী। প্রত্যক্ষদর্শীরা বলছেন, অস্ত্রধারীরা নিজেদের এমনভাবে আড়াল করে রেখেছিল যে গোলাগুলি শুরুর আগ পর্যন্ত তাদের অস্তিত্ব টের পাওয়া যায়নি। হামলার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে এক্স বার্তায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সাথে দিল্লিতে নিজ বাসভবনে জরুরি বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভিডিও কনফারেন্সে ওই বৈঠকে যুক্ত ছিলেন অন্যান্য সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর নির্দেশে পেহেলগামে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আলাদা এক্স বার্তায় ওই ঘটনার আকস্মিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এছাড়া পর্যটকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন জম্মু কাশ্মীরের আপনি পার্টির সাধারণ সম্পাদক রাফি আহমেদ মীর। देखिए, तो उन तमाम के लिए ये गुजारिश है कि घबराने की कोई ज़रूरत नहीं है। यहाँ पे हम पुरअमन शहरी हैं और सरकार का भी साथ है इसमें। ये देखा जाएगा कि ये वाक़या कैसे हुआ है। এখনো পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা জানা যায়নি বলে নিহতদের পরিচয় গোপন রেখেছেন তদন্তকারী কর্মকর্তারা। তদন্তের স্বার্থে এ নিয়ে কোনো প্রশ্নেরও জবাব দেননি কেন্দ্র সরকারের কর্তা ব্যক্তিরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ইউরোপীয় ইউনিয়নের নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশ অন্তর্ভুক্ত হলে বিপাকে পড়তে পারেন ইউরোপে আশ্রয় প্রত্যাশী বাংলাদেশিরা। ইউর নতুন প্রস্তাবনা অনুযায়ী আশ্রয়ের অনুমতি নিতে প্রমাণ করতে হবে নিজ দেশে নির্যাতিত হওয়ার অভিযোগ। এছাড়া নিরাপদ দেশের নাগরিক হওয়ার পরেও অস্থায়ীভাবে যারা ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করছেন তাদেরকেও দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করবে সংশ্লিষ্ট দেশগুলো। যদিও বিশেষজ্ঞরা বলছেন, আগামী বছর জুনের আগে প্রস্তাবিত অভিবাসন আইন প্রয়োগ করবে না ইইউ। সতীর্থ কর্মকারের আরও একটি প্রতিবেদন। অবৈধ অভিবাসীদের ঢল সামলাতে 2016 সালে প্রথম ধাপে অভিবাসন আইন সংস্কারের প্রস্তাব তোলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো। এর প্রায় 8 বছর পর অভিবাসন ও আশ্রয় আইন সংস্কারের চুক্তিতে সম্মত হয় ইইউ। তবে সংস্থাটি জানায় 2026-এর জুন থেকে নতুন এই নিয়মাবলী কার্যকর হবে। নতুন প্রস্তাব অনুসারে ইউরোপের দেশগুলোতে অস্থায়ী অনুমোদনের ভিত্তিতে বসবাসরত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর গতি বাড়ানোর পরামর্শ দেয় ইইউর সদস্যরা। বিশেষ করে নিরাপদ দেশের তালিকায় থাকা রাষ্ট্রের অভিবাসীদের দ্রুত চিহ্নিত করার তাগিদ আসে ইউরোপের নেতাদের তরফ থেকে। পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় এখনো পর্যন্ত যেসব দেশের শরণার্থীদের 5 জনের মধ্যে একজনকে অস্থায়ীভাবে ইউরোপে থাকার অনুমতি দেওয়া হয়েছে, সেই দেশগুলোর ওপর নজর রাখার নির্দেশনা রাখা হয় সংস্কার প্রস্তাবে। এমন ঘটনা প্রবাহের মধ্যে গেল সপ্তাহে একটি খসড়া প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশ সহ মোট 7টি দেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তালিকায় আছে কসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো ও তিউনিসিয়ার নাম। বিবিসির প্রতিবেদনে দাবি করা হচ্ছে, নয়া এই বন্দোবস্ত কার্যকর হলে এসব দেশ থেকে ইউরোপে আসা আশ্রয় প্রার্থীদের আবেদন অধিকাংশ ক্ষেত্রেই অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। আর যারা ইউরোপে অস্থায়ীভাবে বসবাস করছেন তাদেরকেও দেশে ফেরত পাঠানোর বিষয়ে জোর দেবে ইউরোপ। ইউরোপীয় ইউনিয়ন কোনো দেশকে নিরাপদ ঘোষণা করার অর্থ ওই দেশে বসবাসের সময় নির্যাতনের কবলে পড়ার বড় ধরনের ঝুঁকি নেই, বরং আছে আইনি প্রতিকার পাওয়ার যথাযথ ব্যবস্থা। ফলে কোনো আশ্রয় প্রার্থী যদি দাবি করেন তিনি নিজ দেশে নির্যাতনের শিকার, তা প্রমাণের দায়ভারও পুরোপুরি তার ওপরেই বর্তাবে। এমন খবরে সবচেয়ে বিপাকে পড়েছেন ইউরোপের বিভিন্ন দেশে বসবাসের অনুমতি পাওয়ার প্রক্রিয়ায় থাকা বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা। ইন্টারভিউ শেষ হলেও ফলাফল হাতে পাননি অনেকেই। তাদের আশঙ্কা, ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন আইনের নতুন সংস্কার প্রস্তাব কার্যকর হলে যে কোনো মুহূর্তে তাদের দেশে ফেরত পাঠাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
আমাদের জন্য এটা অত্যন্ত নেতিবাচক হিসাবে কাজ করবে। তাহলে বাংলাদেশিদের জন্য একটা বিশাল একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। বাংলাদেশের শ্রমবাজারটা একটা হুমকির মধ্যে পড়বে। ইইউর তথ্য অনুযায়ী 2024 সালে ইউরোপের দেশগুলোতে আশ্রয় চেয়েছেন 43,236 জন বাংলাদেশি। এর মধ্যে আশ্রয় পেয়েছেন মাত্র 4%। বিশ্লেষকদের আশঙ্কা, বাংলাদেশ নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলে এই সংখ্যা আরও কমবে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেই আয়ারল্যান্ডের রেস্টুরেন্ট সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে নিজেদের শক্ত অবস্থান দাঁড় করাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটির অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরছেন নিজেদের। মনিরুজ্জামান মনিরের প্রতিবেদন। উচ্চ আয়, আধুনিক ও বৈচিত্র্যময় অর্থনীতির দেশ আয়ারল্যান্ড। ইউরোপের তৃতীয় বৃহত্তম দ্বীপ রাষ্ট্রটি বৈদেশিক বিনিয়োগ, প্রযুক্তি খাত ও রপ্তানির উপর নির্ভরশীল। সাম্প্রতিক দশকগুলোয় দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করায় সেল্টিক টাইগারের খেতাব পেয়েছে আয়ারল্যান্ড। ইউরোপের উন্নত এই দেশটিতে প্রায় 3 দশক ধরে প্রবাসী বাংলাদেশিদের বাস। রাজধানী ডাবলিনের পাশাপাশি কর্ক, গ্যালোয়ে ও লিমেরিকের মতো শহরগুলোয় বড় হচ্ছে বাংলাদেশি কমিউনিটি। একই সঙ্গে বাড়ছে প্রবাসীদের ব্যবসা প্রতিষ্ঠান, তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। যার যার অবস্থান থেকে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান চেষ্টা করে আজকে প্রতিষ্ঠিত হয়েছে। যে আমরা ভবিষ্যতে যাব যে আয়ারল্যান্ড সরকার এবং বাংলাদেশ সরকারের সাথে যদি বিজনেস একটা কমিউনিকেশন করা হয় তাহলে আমরা আরো উপকৃত হব। রেস্টুরেন্ট ব্যবসায় সুনাম অর্জনের কারণে আইরিশদের কাছে বাড়ছে বাংলাদেশি খাবারের কদর। পাশাপাশি অন্যান্য খাতেও রয়েছে প্রবাসী বাংলাদেশিদের সাফল্যের গল্প। আয়ারল্যান্ডে হ্যাভেন পিজা, পাপাডমের মান উন্নত মানের ফুড এবং এর চাহিদা অনেক ভালো এবং আমরা ভালো রেসপন্স পাচ্ছি। বিশেষ করে পিজা আর ইন্ডিয়ান ফুড আইরিশরা খুব ফেভার করে এটাকে। আলহামদুলিল্লাহ বিজনেসের অবস্থান অনেক ভালো, আমাদের বাঙালি কমিউনিটি অনেক অগ্রগতি হইতেছে। পরিশ্রম ও উদ্ভাবনী শক্তি দিয়ে আয়ারল্যান্ডে ব্যবসায়িক সাফল্যের ভিত গড়ছেন বাংলাদেশিরা, যা সামনেও অব্যাহত রাখার আশা প্রবাসীদের। ইউরোপের দেশ এই আয়ারল্যান্ডে বাড়ছে বাংলাদেশিদের বসবাসের সংখ্যা, ঠিক তেমনি বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠান। এতে করে বাংলাদেশের অর্থনীতিতে তারা চাঙ্গা করছে তাদের এই অর্থনৈতিক অবস্থা আরো উন্নতির মাধ্যমে। মনিরুজ্জামান মনির, এখন আয়ারল্যান্ড। দিনে দিনে যেখানে উন্নতি করার কথা সেখানে বরং পিছিয়ে সিলেট ক্রিকেট লিগ। 30 বছর আগের তুলনায় মোটা দাগে কমেছে ক্রিকেটারদের পারিশ্রমিকও, এমনটাই জানালেন সিলেট বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজার ওয়াসিকুজ্জামান অনি। মাঠ সংকট কাটাতে আর স্কুল ক্রিকেটে মনোযোগ বাড়াতে বিসিবির প্রতি আহ্বান জানিয়েছেন এই ক্রিকেট সংগঠক। সিলেট থেকে ওয়াসিউল হক পান্থর প্রতিবেদন। ক্রিকেট খেলে আমি 95 সালে যে টাকা পেয়েছিলাম সিলেট লিগে খেলে, এই টাকাটা এখনকার 80% প্লেয়ারই পায় না। কথা বলার সময় হতাশায় ঝরল সিলেট বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজার ওয়াসিকুজ্জামান অনির কণ্ঠে। এখনকার দায়সারা সিলেট ক্রিকেট লিগের সাথে করলেন 80-90 দশকের তুলনা। আমরা যে সময় সিলেটের লোকাল ক্রিকেট আমরা খেলেছি 90-এর দশকে, 80-এর দশকের শেষ আমি যে সময় থেকে খেলেছি, বা 90-এর দশকের পুরোটা, এই সময়টাতে সিলেটের লিগটা এমন ছিল, আমরা কম্পিট করতাম ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে। আমাদের সাথে খেলতো অর্জুনা রানাতুঙ্গা, সামারা সেকারা, রমন লাম্বা, এইসব প্লেয়ার কিন্তু আমাদের এখানে লোকাল লিগ খেলতো। তো যার কারণে মানে ওই সময় খেলার মানটা এরকম ছিল, ইভেন ডিরেক্টলি বিদেশ থেকে উড়িয়ে আনা হতো এখানে সিলেটের লোকাল লিগ খেলার জন্য প্লেয়ারকে। এখন এই জিনিসটা আসলে নাই। একবিংশ শতাব্দীর প্রথম দশকে দেশের হয়ে মাঠ মাতিয়েছেন রাজিন সালে, তাপস বৈশ্যরা। মাঝে দীর্ঘ বিরতির পর টেস্ট দলে একই সাথে খেলছেন জাকের আলী, খালেদ আহমেদ সহ 4 ক্রিকেটার। আছেন নাসুম এবাদতরাও। ধারাবাহিকতা ধরে রাখতে স্কুল ক্রিকেটে জোর বাড়ানোর পরামর্শ দিয়েছে এই সংগঠক। মেজর সমস্যা হচ্ছে মাঠের খুব অপ্রতুল মাঠ। আসলে আমাদের যে প্র্যাকটিস করার জন্য লো গ্রেডের জায়গাতেই প্র্যাকটিস করতে হয়, যেখানে এনাফ ফ্যাসিলিটি থাকে না। স্কুল ক্রিকেটটাকে দায়সারা মানের স্কুল ক্রিকেট থেকে আসলে একটু উপরে নিতে হবে। মানে সিলেটের মতো একটা বিভাগীয় শহরে মাত্র 12টা স্কুল পার্টিসিপেট করে, মানে সিলেট শহরে হয়তো 100খানেক স্কুল আছে। চায়ের রাজধানীতেও আছে খেলার মাঠের অপ্রতুলতা, সেখানে সমাধান থাকলেও প্রয়োজন সদিচ্ছার। এদিকে এখন নজর না দিলে ভবিষ্যৎ অন্ধকার বলে মনে করেন এই ক্রিকেট সংগঠক। উমেন্স ক্রিকেটটা আসলে মাঠের অভাবে বন্ধ হয়ে গেছে। তাদের জন্য প্রয়োজনীয় মাঠ আমরা ব্যবস্থা করতে পারি না, যেখানে নিরাপদে মেয়েরা প্র্যাকটিস করতে পারবে। তো একইভাবে ছেলেদের ক্রিকেটও মানে এরকম যদি হয়,
বাচ্চারা যেখানে আসবে খেলবে, এখানে যদি আপনার আসলে জায়গার সমস্যা হয় বা উৎসাহটাও কমে যায়। দেশে ক্রিকেট উত্থানের পর থেকেই সিলেট উপহার দিয়েছে বড় কিছু নাম। এই শহরের ক্রিকেটের যত্ন না নিলে তাই দেশের ক্রিকেটেরই ক্ষতি। ওয়াসিল হক পান্থ, এখন সিলেট। সংবাদ শেষ করব বই দিবসের প্রতিবেদন দিয়ে। আজ বিশ্ব বই দিবস। যুদ্ধ বিগ্রহ, প্রেম সংসার কিংবা অনন্ত লোকে যাত্রা, সবখানে শক্ত অবস্থানে বই। ৩০তম বিশ্ব বই দিবসে বইয়ের আবেদন কতটুকু? বইপ্রেমী ও গবেষকরাই বা কি বলছেন? পাঠক তৈরির পরিবেশ কতটুকু করতে পেরেছে রাষ্ট্র? নরসিংদী থেকে বই দিবসের গল্প জানাবেন রাকিবুল ইসলাম। ক্যামেরায় ছিলেন কাউসার আহমেদ। মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এমন উক্তিতে চোখের সামনে ভেসে ওঠে লাইব্রেরির চিত্র। লাইব্রেরি মানে বই বাড়ি। এ বাড়ির উঠোনে এখন কতটা জমে গল্পের আসর। নরসিংদী জেলা গণগ্রন্থাগার, থরে থরে সাজানো অসংখ্য নতুন পুরনো বই। কালো অক্ষরের শৃঙ্খলে বন্দী হাজারো চিন্তা ও মতের নীরব সম্মেলন। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ সহ নানা ধরনের বই থাকলেই পাঠকের সংখ্যা কি বাড়ছে? কেমন আছে বই বাড়ি? প্রেম বলেন, বিরহ বলেন, সুখ বলেন, দুঃখ বলেন, সব দিক থেকে বই হয়েছে আমাদের মনের খোরাক। ওই ব্যাপারটি হচ্ছে কি, এই সমগ্র জিনিসটাকে একটা জায়গাতে লিপিবদ্ধ করে ফেলা। এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের মধ্যে একটা সেতু বন্ধন করতে চান, তাহলে দরকার সাহিত্য। 1995 সালের 23 এপ্রিল ইউনেস্কো বিশ্বে প্রথমবারের মতো বই দিবস উদযাপন করে। এরপর থেকেই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই দিনে বই দিবস পালিত হয়ে আসছে। রিসার্চ গেট জার্নালে প্রকাশিত এক প্রবন্ধ থেকে জানা যায়, বর্তমানে বিশ্বে 77.1% মানুষ বই পড়ার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটাতে পছন্দ করেন। কেউ দেখেন মুভি বা অন্য কিছু। তবে মাত্র 6.2% বলছেন তারা বই পড়তেই পছন্দ করেন। গবেষণায় দেখানো হয়, শতকরা 33.3% মানুষ দিনে একটিও বই পড়েন না, আর 32.3% বই পড়েন দিনে মাত্র 1 ঘন্টা। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। ফলে বলা যায়, সময়ের বিবর্তনে বই প্রকাশের সংখ্যা বাড়লেও কমতির দিকে পাঠক। কারণ কি বলছেন শিক্ষক ও শিক্ষার্থীরা? সামাজিক যোগাযোগের মাধ্যমে অতিরিক্ত সময় দেওয়ার কারণে আমাদের বই পড়ার প্রতি একটা অনীহা জাগ্রত হয়ে গেছে। ভালো একটা ক্যারিয়ারও দরকার আছে, কিন্তু এর সাথে সাথে যে মানে আমাদের মননের যে গঠনের যে ব্যাপারটা, যেটা আমাদের বাইরের বই মানে পড়ার মধ্যে দিয়ে তৈরি হয়, সেই জায়গাটা মানে অনেক গ্যাপ আছে। এটার জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠানের এই উদ্যোগগুলো নেওয়া দরকার, সরকারিভাবে উদ্যোগ নেওয়া দরকার। শিক্ষার্থীসহ নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহ তৈরির কথা জানালেন জেলার সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান। বাংলা একাডেমির মহাপরিচালক বলছেন, রাষ্ট্র পাঠক তৈরির পর্যাপ্ত পরিবেশ তৈরি করতে পারেনি। নতুন করে লাইব্রেরির উপরে লিফলেট করছি, যেটা প্রত্যেকটা স্কুল, কলেজ এবং প্রচার জায়গা, যেটা মানে তথ্য করার কথা হবে, আমরাও করছি। প্রত্যেক মাসে একটা করে স্কুলে আমরা যাচ্ছি, যেহেতু আমার স্টাফ কম, যে তাদেরকে হয় লাইব্রেরিতে নিয়ে আসছি অথবা তাদের কাছে যে আমরা লাইব্রেরি সম্পর্কে জানাচ্ছি। যারা আগ্রহী তাদের জন্য যথেষ্ট পরিমাণে থাকে, সেই আয়োজনটা দরকার। দুঃখের বিষয় যে আমাদের রাষ্ট্র সেই আয়োজনটা করে না। উপজেলা লেভেলে পাবলিক লাইব্রেরিটা শাখা না, মানে এর চেয়ে গরিবী, এর চেয়ে রাষ্ট্রীয় দারিদ্র্য আর তো কল্পনাই করা যায় না। তাহলে আমরা যেটা করবো সেটা হলো যে বই লোকে কম পড়ছে এটা নিয়ে হাহাকার করবো না, কিন্তু একই সঙ্গে যারা বই পড়তে চায় তাদের জন্য এটা অ্যাভেলেবেল না। একটি মননশীল জাতি গঠনে বই পড়ার বিকল্প নেই। সেই লক্ষ্যে নতুন প্রজন্মকে বইমুখী করতে পরিকল্পনা প্রণয়ন এখন সময়ের দাবি। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। শেষ করবো এখন সকাল। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। পলিটেকনিক শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বাস্তবায়নে কাজ শুরু। দাবি কারিগরি শিক্ষা অধিদপ্তরের কারিকুলাম যুগোপযোগী করার পরামর্শ। আমরা তাদের বলে দিচ্ছি যে অযৌক্তিক দাবি না, তোমাদের সকল যৌক্তিক দাবির সাথে আমরা একমত এবং সেই যৌক্তিক দাবিগুলো আমরা ফুলফিল করব।
কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে আজ সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জনের ডাক। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। ডলারের দাম খোলা বাজারে ছাড়লে কারসাজির শঙ্কা ব্যাংকারদের। নজরদারি রেখে IMF এর শর্ত মানার পক্ষে অর্থনীতিবিদরা। ইউরোপের নিরাপদ দেশের তালিকায় নাম উঠলে বিপাকে পড়বেন বাংলাদেশি আশ্রয় প্রার্থীরা। ফিরতে হতে পারে অস্থায়ী বসবাসকারীদের। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।